অনেক অপেক্ষার পরে শাকিব খানের প্রিন্স মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটা যেহেতু এখন পর্যন্ত কোনো রকমের অনলাইন কোনো প্ল্যাটফর্মে আসেনি, এর জন্য এটা আমাকে ট্রেইলার দিয়ে এক্সপ্লেইন করতে হচ্ছে। সিনেমাটা হলে গিয়ে দেখে এসে তারপর এক্সপ্লেইন করছি। তো গল্পের সঙ্গে সবসময় চিত্রের মিল নাও থাকতে পারে, এটা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা নায়িকা শুটিং করছিল, ওর নাম দিলরুবা। কিছুক্ষণ শুটিং করার পরে হঠাৎ করে ফোনে একটা কল আসে। কলটা ধরেই কেমন যেন একটু চমকে যায় সে। তারপর সেখান থেকে প্যাক আপ করে চলে যেতে চায়। ডিরেক্টর ওকে অনেক করে রিকোয়েস্ট করলেও কোনো কথাই শোনে না, সেখান থেকে চলে যায় দিলরুবা। তারপর রাত্রেবেলাতে দেখা যায় একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল সে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হুড পরা একজন চলে আসে। তারপর ওর সাথে কুশল বিনিময় করে গাড়িতে করে একটা জায়গায় নিয়ে আসে ওকে দিলরুবা। আস্তে আস্তে সে একটা বিল্ডিং এর মধ্যে যায়। সেখানে একটা রুমের মধ্যে মিটিং চলছিল। আসলে এটা ছিল আন্ডারওয়ার্ল্ডের একটা মিটিং। এখানে যারা বসেছিল তারা সবাই ছিল একটা গডফাদার, এরাই আসলে আন্ডারওয়ার্ল্ডটা চালাতো। সেখানে সেই হুড পরার লোকটা এসে যাওয়াতে সবাই তো এটা ওটা বলতে শুরু করে, কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করছিল না সেই হুড পরার লোকটা। তারপর উঠে পড়ে টেবিলের ওপরে। এন্ট্রি হয় মেগাস্টার সাকিব খানের, ওর নাম প্রিন্স। সে টেবিলের ওপরে উঠেই দুই হাতে দুইটা বন্দুক নিয়ে সবাইকে গুলি করতে থাকে। চোখের পলকেই সবাইকে মেরে ফেলে প্রিন্স। ওরা কিছুই করতে পারে না ওর। অন্যদিকে দেখা যায় একটা পুলিশ ভ্যান গিয়ে একটা শুনশান রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখান দিয়ে একটা মোটরসাইকেল নিয়ে একজন আসতেছিল। গাড়ি থেকে পুলিশগুলো নেমে গিয়ে ওকে ধরে ফেলে। তারপর নিয়ে আসে ওকে একটা সেফ হাউসে। সেখানে এসে ওকে প্রচুর মারধর করা হয় আর প্রিন্সের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। ওর নাম ভুট্টু, কিন্তু প্রিন্সের ব্যাপারে একটা মুখও খুলছিল না ভুট্টু। এতটা মার খাওয়ার পরেও সে কিছুই বলছিল না। আসলে সে ছিল প্রিন্সের খুবই লয়াল মানুষ, আর বন্ধুও বলা যায় বটে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পুলিশের বড় মাপের অফিসার মিনহাজ। সে এসে এখানে থাকা সবাইকেই বাহিরে বের করে দেয়। ভুট্টুকে জিজ্ঞেস করতে থাকে আবারও সেই প্রিন্সের ব্যাপারেই। প্রথমে তো ভুট্টু কোনো কথাই বলতে চাইছিল না, কিন্তু তারপর বলতে শুরু করে প্রিন্সের গল্প। প্রিন্সের আসল নাম ইব্রাহিম। সে প্রথম যখন ঢাকা এসেছিল তখন তার কোনো কাজ ছিল না। এরপর ইব্রাহিমের সাথে দেখা হয় ভুট্টুর। ওদের দুজনের খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তখন ভুট্টু ইব্রাহিমকে নিয়ে গিয়ে বাবু নামের একজনের কাছে কাজে রেখে আসে। আসলে বাবু ছিল এলাকার ছোট মোটো গ্যাংস্টার। এভাবেই দিন কাটতে থাকে। বাবুর ছোট একটা বোন ছিল, ওর নাম দিলরুবা। আস্তে আস্তে দিলরুবা এবং ইব্রাহিম একে অপরকে ভালোবাসতে শুরু করে। আরও কিছুটা সময় এভাবেই পার হয়ে যায়। দিলরুবা একটা বারে ডান্স করত। কিছুদিন পরে সেখানে ইব্রাহিমকে নিয়ে গিয়ে বাউন্সার হিসেবে কাজ পাইয়ে দেয় দিলরুবা। একদিন রাত্রেবেলাতে বারে যখন দিলরুবা ডান্স করছিল, ঠিক তখনই ওই এলাকারই কাউন্সিলরের ছেলে ওর সাথে বাজে ব্যবহার করে। এতে অনেক রাগান্বিত হয়ে যায় দিলরুবার কোষে একটা চড় লাগিয়ে দেয় ওকে। এই ব্যাপারটাতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় মাসুদ, আর দিলরুবাকে ধরে নিয়ে খারাপ কিছু করার ইন্টেনশনে ওকে টেনে নিয়ে যেতে থাকে। এই ব্যাপারটা আবার দেখে ফেলে ইব্রাহিম, আর এসেই ওকে মারতে শুরু করে দেয়। অনেকক্ষণ ওর ধোলাই দেওয়ার পরে সেখানে থাকা বাকি বাউন্সারগুলো ওকে ধরে ফেলে। আসলে কমিশনার ছিল অনেক বেশি পাওয়ারফুল, এর জন্য ওনার ছেলেকে মারাতে ওনার কথাতেই ইব্রাহিমকে ধরে নিয়ে যায় পুলিশ, আর প্রচুর পরিমাণে মারধর করতে থাকে। ওকে এত পরিমাণ মারধর করে যে ওর অবস্থা একদম বাজে করে ফেলে। এজন্য তাকে জেলের মধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়। একদিন ইব্রাহিম যখন বারান্দাতে বসেছিল, ঠিক তখনই ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিল গোপালদা নামের একজন। আসলে উনিও মোটামুটি বড় মাপের একজন গ্যাংস্টার। যখন গোপালদা জানতে পারে যে ইব্রাহিম কমিশনারের ছেলেকে মেরে এসেছে, এটা শুনে তো অবাক হয়ে যায় তিনি, আর বুঝতে পারে যে ইব্রাহিমকে দিয়ে হয়তো কিছু একটা করা সম্ভব আন্ডারওয়ার্ল্ডের। তখন থেকেই ওর দেখাশোনা করতে থাকে গোপালদা। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে এখন ইব্রাহিম মোটামুটি সুস্থ হয়ে গেছে। হঠাৎ করে একদিন ওরা দুজনে যখন গল্প করছিল, ঠিক তখনই কনস্টেবল এসে কিছু একটা ধরিয়ে দিয়ে যায় ওকে। আসলে এই খামটার মধ্যেই ছিল ইব্রাহিমের বেল অর্ডার, মানে গোপালকে ছাড়িয়ে নিয়েছে। তখন আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে কিছুটা ধারণাও সে ইব্রাহিমকে দেয়। সাথে ওকে বলে, তোকে আমি ছাড়ালাম এটা ভালো কথা, কিন্তু আমার কিন্তু একটা কাজ করে দিতে হবে তোর। একটা জায়গা থেকে আমার 2টা বিদেশি কবুতর এনে তুই নিজের কাছে রেখে দিবি। আমি যখন বাহিরে বের হব জেল থেকে, তখন সেগুলো তোর থেকে আমি নিয়ে আসবো। আসলে গোপালদা যে বিদেশি কবুতরগুলোর সম্পর্কে বলছিল, সেগুলো আসলে বিদেশি বন্দুক। তার পরপরই বের হয়ে আসে ইব্রাহিম। জেল কেটে তো ওকে মোটামুটি ভালোই সংবর্ধনাই দেওয়া হয়। ওদের মধ্যে দিলরুবা উপস্থিত ছিল। তার পরপরই ইব্রাহিম গিয়ে বন্দুক 2টা কালেক্ট করে আর সেগুলো বাবু ভাইয়ার কাছে রেখে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সন্ধ্যার সময় যখন বাবু একটা দোকানে গিয়ে সিগারেট নিচ্ছিল, তখন ওকে আবার মাসুদ এবং লিটন দেখেছিল। বাবুর কাছে যে 2টা বিদেশি বন্দুক আছে এটা ওরা খেয়াল করেছিল।
সেদিন রাত্রেবেলাতেই মাসুদ এবং লিটন তাড়া করতে থাকে বাবু এবং দিলরুবাকে। এক পর্যায়ে একটা গুলি এসে লাগে বাবুর পায়ে। ততক্ষণে দিলরুবা সেখান থেকে পালিয়েছিল। তারপরে ওরা দুজন এসে নির্মমভাবে হত্যা করে বাবুকে, আর তার কাছে থাকা বিদেশি বন্দুক দুটো নিয়ে যায়। এই ব্যাপারগুলো আবার পাশ থেকেই দেখছিল দিলরুবা। খবরটা যখন ইব্রাহিম পায় তখন তাড়াহুড়ো করে চলে আসে সেখানে, আর এসেই দিলরুবাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না দিলরুবাকে। তারপর পরে গোপালদা ওদের দুজনকে মানে ইব্রাহিম এবং ভুট্টোকে বলে তার বাড়িতে গিয়ে থাকার কথা, ওদের সেফটির জন্য। ওরাও আর না করে না। গোপালের বউ কিন্তু ছিল খুবই ভালো মানুষ, ওদের দুজনকে একদম নিজের ছোট ভাইয়ের মতোই দেখত। এভাবে কিছুদিন কাটার পরে হঠাৎ করে একদিন গোপাল সাদে তার সাঙ্গুপাঙ্গুদের নিয়ে বসেছিল। তখনই ওর কাছে চলে আসে মাসুদ এবং লিটন। আসলে ওরা বিদেশি বন্দুক দুটো এখানে বিক্রি করার জন্য এসেছিল, কিন্তু তারা তো আর জানতো না যে বন্দুক দুটো গোপালেরই। গোপাল বন্দুকটা হাতে নিয়েই দেখতে পায় সেটাতে খোদাই করে জি লেখা। তখন ওর আর বুঝতে বাকি থাকে না যে এটা তার নিজেরই বন্দুক। সাথে সে এটাও বুঝে যায় যে বাবুকে হত্যা করে এরা দুজনই সেই বন্দুক দুটো ছিনিয়ে নিয়ে গিয়েছিল। তখন ওদের দুজনকে বলতে থাকে গোপালদা, তোদের এত বড় সাহস, তোরা গোপালের জিনিসে হাত দিয়েছিস। এখানকার ভাবসাব খারাপ বুঝতে পেরে লিটন এবং মাসুদ সেখান থেকে পালাতে যায়। এর মধ্যেই শুরু হয়ে যায় ওদের মধ্যেকার গোলাগুলি। অনেকক্ষণই চলে এই গোলাগুলি। তারপর কোনো মতে মাসুদ এবং লিটন ছাদ থেকে নিচে নেমে আসে। ঠিক তখনই দেখা হয়ে যায় ওদের ইব্রাহিমের সাথে। বাবুকে মারার জন্য ইব্রাহিম তো ওদের উপর অনেক বেশি ক্ষিপ্ত হয়েছিল। তখন শুরু হয়ে যায় ওদের তিনজনের মধ্যকার ফাইট। কিছুক্ষণ মারামারি হওয়ার পরে তারপর আবার হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে মাসুদ এবং লিটনকে মেরে ফেলে ইব্রাহিম। কাহিনীটা গোটা ঢাকা শহরে ছেয়ে যায়। ইব্রাহিমের নামে পুলিশ ওয়ারেন্টও বেরিয়ে যায়। এর জন্য ইব্রাহিমকে গোপালদা একটা বাসা ভাড়া করে সেখানেই রাখে, মানে কিছুটা দিন ওর একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে এই আর কি। এভাবেই ওর দিন কাটতে থাকে। ওই সময়টা আবার গোপালদা ইব্রাহিমকে আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে জ্ঞানও দিচ্ছিল। আসলে ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের যে মেন ছিল ওনার নাম হচ্ছে আব্রাহিম পাঠান। ওর কথাতেই সবাই উঠে বসে। তো আন্ডারওয়ার্ল্ডে যদি রাজ করতে হয় তাহলে ওর সঙ্গেই থাকতে হবে। গোপাল তো আসলে কাজ করতো ওর সঙ্গেই। তারপরে সে ইব্রাহিমের ট্রেনিং চালিয়ে যেতে থাকে। এদিকে একদিন বিকেলবেলাতে সেই বাড়ির ছাদে দুই বোন মিলে কাপড় নাড়ছিল। বড় বোনের নাম সোনিয়া। কাপড় চোপড় নামানোর সময় হঠাৎ করে তার একটা অন্তর্বাস গিয়ে নিচে পড়ে যায়। সোজা গিয়ে সেটা ইব্রাহিমের বেলকুনিতেই পড়ে। এটাতে সোনিয়া তো খানিকটা থতবত খেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে কি করা যায় এখন। এর জন্য অন্তর্বাসটা ঢাকার জন্য আরও কিছু কাপড় চোপড় ঢিল মারতে থাকে সেদিকে, কিন্তু তারপরও সেটা ঢাকতে সক্ষম হয় না। ততক্ষণে এখানে ইব্রাহিমও চলে আসার জিনিসগুলো দেখতে পায়। ইব্রাহিমকে দেখে তো একদম লজ্জায় পেয়ে যায় সোনিয়া, আর ওকে দেখে যেন একদম প্রথমবারেই প্রেমে পড়ে যায় ইব্রাহিম। আসলে দিলরুবাকে হারানোর অনেক কয় বছর কেটে গেছে, এর জন্যই ওর মধ্যে এরকম ফিলিংসটা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সোনিয়া তার ছোট বোনকে নিচে পাঠায় কাপড়গুলো আনার জন্য। ওর ছোট বোন আবার খুব পাকা, অনেক পাকা পাকা কথা বলে চলে আসে ইব্রাহিমের কাছ থেকে সেই কাপড় চোপড়গুলো নিয়ে। তখন সোনিয়া তার ছোট বোনকে জিজ্ঞাসা করে, আচ্ছা ছেলেটা কি বিবাহিত বা ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে? এটা শুনে ছোট বোন তো খানিকটা রেগে যায় আর বলে, আমি কি জানি, যদি তোমার জানার এতই ইচ্ছা থাকে তাহলে তুমি নিজে গিয়ে ওনাকে জিজ্ঞেস করো না। এদিকে দেখা যায় একদিন বিকেলবেলাতে পাঠান তার ব্যাকইয়ার্ডে বসেছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক পুলিশ অফিসার চলে আসে আর পাঠানের লোকজনকে মারতে শুরু করে। পুলিশের সাথে পাঠানের লোকেরা কোনোভাবেই পেরে উঠছিল না। এক এক করে পুলিশের গুলিতে মারা যাচ্ছিল। ওর প্রায় সকল লোকই শেষ। এবার পাঠানের পালা। ওকে গুলি করতে যাবে ঠিক তখনই জানালা ভেঙে সেখানে চলে আসে ইব্রাহিম আর পুলিশদেরকে মেরে বাঁচিয়ে নেয় পাঠানকে। ওর স্টাইল দেখে তো পুরোই ফিদা হয়ে যায় পাঠান, আর সেই ইব্রাহিমকে প্রিন্স নামটা দিয়েছিল। এখান থেকে ইব্রাহিমের প্রিন্স হয়ে ওঠার গল্পটা শুরু। এখন গোপালের সাথে প্রিন্সও সবসময় পাঠানের সাথে দেখা করার জন্য যেত, আর পাঠান প্রিন্সকে মোটামুটি ভালোই গুরুত্ব দিত। কিন্তু একদিন যখন পাঠানের বাড়িতে ওরা সবাই গিয়েছিল তখন প্রিন্স হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছিল পাঠানের দিকে, কিন্তু পাঠান ওর সাথে হ্যান্ডশেক করেনি। তখন প্রিন্স বুঝতে পারে যে ওরা তো আসলে পাঠানের জন্য কাজ করে, এর জন্য ওদের সাথে এমন ব্যবহার করলো পাঠান। তারপর সেখান থেকে চলে আসার সময় গোপালদাকে প্রিন্স বলে, দাদা অনেক তো হয়েছে, এভাবে টাকা দিয়ে আর কাজ করব না। এবার আপনি পাঠানকে বলবেন যে সে যেন গুলশান এবং তার আশেপাশের এলাকাগুলো আমাদেরকে দিয়ে দেয়, আমরা সরাসরি ওর সাথে কাজ করতে চাই। এই কথাটা শুনে চমকে ওঠে গোপালদা আর বলে, তোর কি মাথা নষ্ট হয়েছে? এটা বললেও কোনোভাবেই মানবে না পাঠান। কিন্তু প্রিন্স তারপরে ওর কথাতে একদমই অটুট। এর পরের বার যখন পাঠানের সঙ্গে ওরা দেখা করতে যায় তখন গোপালদা কথাটা বলেই ফেলে। এই কথাটা শুনে তো পাঠান অনেক রাগান্বিত হয়ে যায়। তারপরেও নিজের রাগটা খানিকটা সংযত করে বলে, দেখ কুকুরদেরকে কুকুরদের মতোই থাকতে হয়, কুকুর যদি নেকড়ে হতে চায় তাহলে কিন্তু ঝামেলায় পড়তে হবে। মনে হয় তুই অসুস্থ হয়েছিস, তোর ডাক্তার দেখানো উচিত। আর এই কথাটা যেন আমি দ্বিতীয়বার আর না শুনি।
মানে ওদের সবাইকে যা ইচ্ছা তাই বলে অপমান করে পাঠান। তারপর সেখান থেকে অপমানিত হয়ে চলে আসার সময় প্রিন্স বলে, এভাবে আর কতদিন দাদা, এর একটা বিহিত খুব তাড়াতাড়ি করতে হবে। কিন্তু ওর কথাতে একদমই সায় দিতে চাইছিল না গোপাল। তারপরে প্রিন্স এটা করেই ছাড়বে এটা জানিয়ে দেয়। আর গোপালের সাথে ছিল 5 জন লোক, মান্নান, নুরু, সাহেব, জর্দাবাবু ও গোল্ডেন ফারুক। এরাই হচ্ছে গোপালের সবচেয়ে ট্রাস্টেড মানুষ। ওরা আবার প্রিন্সের কথার সাথে একমত হয়। তখন প্রিন্স ওদের এক একজনকে এক একটা কাজ দেয়। কারো কাজ হবে বন্দুক জোগাড় করা, তো কারো কাজ হবে লোকজন জোগাড় করা। এগুলো যখন সবকিছু একসঙ্গে জোগাড় হয়ে যাবে তখন ওরা অ্যাটাক করবে। একদিন বিকেলবেলাতে প্রিন্স যখন ওর কাজ শেষ করে বাড়ির দিকে আসছিল, ঠিক তখনই ওর সাথে দেখা হয়ে যায় সোনিয়ার। তখন সোনিয়া প্রিন্সের গাড়িটা থামায় আর ওকে লিফট দিতে বলে। প্রিন্সও না করতে পারে না। কিছু দূর এভাবে আসার পর একটা জায়গায় এসে সোনিয়া গাড়িটা থামাতে বলে। তখন প্রিন্স গাড়িটা থামালে সোনিয়া ওর ব্যাগ থেকে একটা বোরকা পরে নেয় আর ওড়নাটা জড়িয়ে নেয় মাথায়। বলে, যদি আমি এইভাবে বাড়িতে যাই তাহলে বাবা আমাকে অনেক বকাবকি করবে। তারপর সেখান থেকে সোনিয়া রিক্সা নিয়ে যাবে বলে জানায়। প্রিন্সও চলে আসে বাড়িতে। এভাবে ওদের সময় খুব ভালোভাবেই কাটছিল। এতদিনে দুজনের নাম্বারও এক্সচেঞ্জ করা শেষ। হঠাৎ করে এক সন্ধ্যাবেলাতে প্রিন্সের ফোনে একটা কল আসে। সোনিয়া তখন ওকে বলে, আমি শপিং করতে যাব, আমাকে কি আপনি নিয়ে যেতে পারবেন? প্রিন্সও আর না করতে পারে না। ওরা দুজনেই চলে আসে একটা শপিং মলে। ওরা এখানে যখন জিনিসপত্র দেখছিল ঠিক তখনই বারবারই ওকে কল করছিল গোপালদা। আসলে ওদের বন্দুকগুলো চলে এসেছে। এর জন্য বন্দুকগুলো চেক করার জন্য আসলে প্রিন্সকে বারবার কল দিচ্ছিল। কিন্তু প্রিন্স এখানে সোনিয়াকে নিয়েই ব্যস্ত থাকায় ফোনটা একদমই সে ধরছিল না। তারপরে অনেকবার কল দেওয়ার পরে ফোনটা রিসিভ করে প্রিন্স। তখন গোপালদা জানায়, মাল তো চলে এসেছে, তাড়াতাড়ি তুই চলে আয়, চেকিং করতে হবে না। কিছুক্ষণের মধ্যেই সোনিয়ার শপিং করা শেষ হয়ে যায়। তখন প্রিন্স চলে যেতে চাইলে সোনিয়া বলে, তোমাকে নিয়ে আসলাম আমি, এখন না খাইয়ে তোমাকে কেমনে আমি যেতে দেই? কিন্তু যেহেতু প্রিন্স কাজ করবে এর জন্য একদমই সে খেতে চাইছিল না। তারপরে অনেক করে জোরাজোরি করতে থাকে সোনিয়া। এক পর্যায়ে রাজি হয়ে যায় প্রিন্স আর ওকে নিয়ে একটা ফ্যান্সি রকমের রেস্টুরেন্টে আসে। এটা দেখে খানিকটা অবশ্য থতবত খেয়ে যায় সোনিয়া আর মনে মনে ভাবতে থাকে, খাওয়াতে চেয়েছি বলে এত দামি রেস্টুরেন্ট আনতে হবে। তখন প্রিন্স ব্যাপারটা বুঝতে পেরে বলে, এখানকার বিলের চিন্তা তোমার একদমই করতে হবে না, তুমি সেটা আমার উপরে ছেড়ে দাও, কারণ তুমি আমার সঙ্গে এসেছো। তারপর ওকে সেখানে বসিয়ে দিয়ে প্রিন্স জানায়, আমি একটু আসতেছি। কিছুক্ষণের মধ্যেই সোনিয়ার সামনে অনেকগুলো খাবার এনে দেওয়া হয়। এটা দেখে তো সোনিয়া আরো বেশি ভয় পেয়ে যায়। ভাবতে থাকে এতগুলো খাবারের টাকা তো সে কোনোভাবেই পরিশোধ করতে পারবে না। এর জন্য সে উঠে আরেকটা টেবিলে গিয়ে বসে। কিন্তু ওয়েটারটা আবারও সেই খাবারগুলো ওই টেবিলে এনে রেখে দেয়। এতে সোনিয়ার ভয় তো আরো কয়েক গুণ বেড়ে যায়। অন্যদিকে দেখা যায় সোনিয়াকে রেস্টুরেন্টের মধ্যে রেখে প্রিন্স সরাসরি চলে আসে ওদের হাইড আউটে। দেখতে পায় অনেকগুলো বন্দুক নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে স্পেশাল কোয়ালিটি ছিল AK-47। বন্দুকগুলো ওরা টেস্ট করতে থাকে এবং ওদের গ্রুপের নতুন একটা নামও দেয়। তারপর সেটাও সেলিব্রেট করে। অন্যদিকে তো চিন্তায় চিন্তায় অবস্থা খারাপ হয়ে যায় সোনিয়ার। তার পরপরই সেখানে আবার চলে আসে প্রিন্স। সোনিয়া বলে, কোথায় গিয়েছিলে তুমি? প্রিন্স জানাই, তো একটু কাজ ছিল তো সেখানেই গিয়েছিলাম। তারপর ওরা দুজনে খাবার দাবার শেষ করে বাড়িতে ফিরে আসে। পরদিন সকালবেলাতেই সোনিয়া চলে আসে প্রিন্সের বাড়িতে। আসলে কালকে যে কাপড় চোপড়গুলো কিনে আনলো সেগুলো ট্রায়াল করতে এসেছে। আসলে প্রিন্স যে বাড়িটাতে থাকতো ওই বাড়ির মালিকেরই মেয়ে হচ্ছে সোনিয়া। এর জন্য প্রিন্সের ঘরে আসতে খুব একটা বেগ পেতে হয় না সোনিয়ার। তারপর প্রিন্সের রুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে প্রিন্সকে দেখাতে থাকে সোনিয়া। প্রিন্স তো ওর উপরে আরো বেশি ফিদা হয়ে যায়। এভাবে ওরা অনেকটাই রোমান্টিক সময়ও পার করে। হঠাৎ করে এক সন্ধ্যাবেলাতে প্রিন্স বাইকে করে সোনিয়াকে নিয়ে এসে বাড়ির সামনে নামিয়ে দেয়। তারপর ছোট্ট করে সোনিয়ার কপালে একটা চুমু দেয় প্রিন্স। সোনিয়া তার বাড়ির মধ্যে ঢুকে যায়। দেখা যায় দোতলার বেলকুনিতে থেকেই সবকিছুই দেখছিল সোনিয়ার বাবা। সোনিয়া বাড়িতে আসার সাথে সাথে ওকে অনেক গালাগালি করতে থাকে, বাবা তোকে কি আমি এই জন্যই বড় করেছি? তুই এসব নষ্টামি করে বেড়াবি, আর তুই ওই ছেলের সম্পর্কে কি জানিস? তখন সোনিয়া বাবার মুখে মুখে তর্ক করে আর বলে, আমি ওকে ভালোবাসি বাবা, ওকে ছাড়া আমি বাঁচব না। এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় বাবা এবং কষে একটা চড় লাগিয়ে দেয় সোনিয়াকে। সাথে বলে, আগামী 7 দিনের মধ্যে আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু সোনিয়া সাফ সাফ জানিয়ে দেয় যে আমি প্রিন্সকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাবা। এদিকে ওদের লোকজন এবং বন্দুকাদি সবকিছুর ব্যবস্থা হয়ে যাওয়ার পরে ওরা এক এক করে পাঠানের এলাকাগুলোতে দখল করতে থাকে। পাঠানের মানুষজনকে মারতে থাকে। ছোট্ট ছোট্ট এক একটা এলাকা দখল করছিল ওরা। এরকম করতে করতে অনেকগুলো এলাকায় দখল করে ফেলে প্রিন্সের বানানো নতুন দলটা। এই ব্যাপারটা আবার পাঠানের কানে যেতে খুব একটা সময় লাগে না। ব্যাপারটাতে পাঠান সহ তার সাঙ্গপাঙ্গরা তো অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর চিন্তা করতে থাকে যে কি করা যায় এখন। তখন পাঠান ওদেরকে বলে, গোপালের আশেপাশে যারা থাকে তাদের উপরে ভালো করে নজর রাখো, কে কখন কোথায় যায় এগুলো দেখতে থাকো।
তারপর ওদের মধ্যে থেকে যে কোনো একটাকে ধরো, ওকে ভয় দেখিয়ে হোক আর লোভ দেখিয়ে হোক আমাদের দিকে আনতে হবে, তাহলে বাকি কুকুরগুলোকে যে কিভাবে সাহায্য করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। তার পরপরই পাঠান কল দেয় গোপালকে আর বলে, তোরা আমার সাথে এমন করে কেন করছিস? গোপাল জানায়, দাদা সময় পাল্টেছে, এখন জোর যার মুল্লুক তার। তখন পাঠান বলে, ঠিক আছে, তোর সঙ্গে আমি সামনাসামনি কথা বলতে চাই, আমাদের একটা সুরাহাতে আসা উচিত। গোপাল বলে, সবই তো ঠিক আছে দাদা, কিন্তু আমার জীবনের কি গ্যারান্টি আছে? এর জন্য তোমার ছোট ভাইকে আমার কাছে পাঠিয়ে দাও। যদি মিটিংয়ে গিয়ে আমার কিছু হয়ে যায় তাহলে এখানে তোমার ছোট ভাইও মারা পড়বে। আর অন্য কোনো উপায় না থাকাতে পাঠানও এমনটাই করে। এদিকে দেখা যায় সকালবেলাতে সোনিয়া বোরখা পরে বের হয়ে আসে। তখন বাহিরে দাঁড়িয়ে নিজের বাইকটা পরিষ্কার করছিল প্রিন্স। সোনিয়া তখন এসেই কাঁদতে কাঁদতে জানায়, বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, এর জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তো ভালো, আর যদি না করো তাহলে আমার দুচোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। তখন প্রিন্স ওকে বিয়ে করার জন্য বাইকে করে নিয়ে যায়। যে সময়টা ওদের বিয়েটা হচ্ছিল ঠিক ওই সময়ে গোপালদাতার কয়েকজন সাঙ্গুপাঙ্গু নিয়ে চলে আসে পাঠানের বাড়িতে। ওরা এসে পৌঁছানোর সাথে সাথেই গুলিবর্ষণ শুরু করে পাঠানের লোকজন, সবাইকেই মেরে ফেলে। তারপর গোপালকে ধরে এনে পাঠানের পায়ের ওপরে ফেলে। গোপাল অনেক করে কাকুতি মিনতি করে যান ভিক্ষা চাইছিল, কিন্তু পাঠান বলে, কুকুর যখন খেপে যায় তখন তাকে আর রাখা যায় না রে। আমারও তো খুব খারাপ লাগছে তোকে মারতে, কিন্তু উপায় তো কোনো নেই। এটা বলেই ওর পছন্দের ছোট্ট কুড়ালটা দিয়ে গোপালের গলাটা কেটে ওকে মেরে ফেলে। কিছুক্ষণ পরেই দেখা যায় মান্নান নামের যে গোপালের সহকারীটা ছিল সে এখনো মরেনি। তখন ওকে দিয়ে কল দেওয়ায় আর পাঠানের ছোট ভাইকে ছেড়ে দেওয়ায়। ওরাও ঠিক তেমনটাই করে। এই কাজটা করে দেওয়ার জন্য মান্নানকে আর জানে মারে না, ওকে ছেড়ে দেয়। এদিকে এত কিছু ঘটে গেল আর অন্যদিকে প্রিন্স বিয়ে করে নিয়েছে সোনিয়াকে। তারপর ওরা চলে আসে বাসর রাতে। দুজনের রোমান্টিক মুহূর্ত কাটাতে যাবে, ঠিক তখনই ওর ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরেই তো বড় মাপের একটা শক খেয়ে যায় প্রিন্স। তারপর সোনিয়াকে বলে, আমার এখনই যেতে হবে, আমি এসে তোমাকে সবকিছু খুলে বলবো। এটা বলেই সেখান থেকে চলে যায় প্রিন্স। আর সোনিয়া মন খারাপ করে সেখানে বসে থাকে। প্রিন্স সরাসরি সেই জায়গাটাতে চলে আসে যেখানে সবার লাশ রাখা ছিল। তখন মুষলধারে বৃষ্টিও হচ্ছিল। তারপর সব কাহিনী ওকে খুলে বলা হয়। এটাতে একদম পাগল প্রায় অবস্থা হয়ে যায় প্রিন্সের। পাঠানের শেষ আইবার সে করেই ছাড়বে। কয়েকদিন পরে প্রিন্স তার বউ সোনিয়াকে নিয়ে চলে আসে গোপালের বাড়িতে আর ওকে ভাবির কাছে রেখে যায়। সোনিয়া তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে এখানে হচ্ছেটা কি, কিন্তু তারপরেও প্রিন্সের কথা মতো ওকে ভাবির সাথেই থাকতে হয়। প্রিন্স ওকে বলে যায় যাওয়ার সময় যে আমি এসে সবকিছু তোমাকে খুলে বলবো। এখানে 2 দিন থাকার পরে ওদেরকে একটা নতুন বাড়িতে যেতে হয়, যেটা প্রিন্স আগে থেকেই ভাড়া করে রেখেছিল। কয়েকদিন এই বাড়িতে কাটানোর পরে হঠাৎ করে এই বাড়িতে অনেকগুলো পুলিশ চলে আসে। ওদের সঙ্গে ছিল ম্যাজিস্ট্রেট। তখন সে এসেই ভাবিকে বলে, সোনিয়া এবং আপনার দুজনের নামেই ওয়ারেন্ট আছে, তো আপনাদেরকে ধরে নিয়ে যেতে হবে। তখন কোনোভাবে ভাবি এটা করতে দিতে চাইছিল না। আর ওদের দুজনের রক্ষার জন্য অনেকগুলো গানম্যানও ছিল। ওরা পুলিশের দিকে বন্দুক তাক করেছিল। কিন্তু সেই ম্যাজিস্ট্রেটটা বলে, আপনাদের যা বলার আপনারা কোর্টে গিয়ে বলবেন, কিন্তু এখন আমাদের সঙ্গে আপনাদের যেতেই হবে। তখন ভাবি বুঝতে পারে এদেরকে যদি মারা হয় তাহলে অনেক বড় ঝামেলায় পড়ে যেতে হবে। এই জন্য চলে আসে ওরা কোর্টে। তবে এখানে এসে ওদের খুব একটা সুবিধা হয় না। সোনিয়া যেহেতু প্রিন্সের বউ, এর জন্য বিভিন্ন হত্যাকাণ্ডের জন্য ওকেই দোষারোপ করা হয় যে প্রিন্সের পেছনের মাস্টার মাইন্ডই সোনিয়াই। আর যেদিন গোপালের ছেলেকে মারা হয়েছিল সেদিন তার বউ একটা লোককে মেরেছিল, এর জন্য ওদের দুজনেরই সাজা হয়। সোনিয়া যেন এই ব্যাপারগুলো কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কারণ প্রিন্স যে কী কাজ করে সে এতক্ষণ পর্যন্ত জানতো না। কিন্তু এবার সোনিয়া বুঝে গেছে যে প্রিন্স আসলে একজন গ্যাংস্টার। ওর পুরো দুনিয়ায় যেন উলটপালট হয়ে যায়। সে কি ভেবেছিল প্রিন্সকে, আর প্রিন্স কি বের হলো। তারপর ওদের দুজনকেই জেলে পাঠানো হয়। এদিকে প্রিন্স গোপালকে মারার জন্য বদলা নিতে থাকে, সাথে ওর বউ এবং ভাবিকে জেলে পাঠানোর জন্য। ওর দল আস্তে আস্তে বড় হতে থাকে। যেখানেই সে পাঠানের লোকজন পেত সেখানেই ওদেরকে মেরে ফেলতো। এসব কাহিনী দেখে একদিন পাঠানোকে কল দেয়, বলে যা হবার হয়ে গেছে, চল তুই আর আমি বসে কথা বলে সব ঠিকঠাক করে নেই, এর বিনিময়ে আমি তোর বউকে ছাড়িয়ে দেব। তখন অবশ্য পাঠানের কথাতে রাজি হয়ে যায় প্রিন্স, কিন্তু ওর মাথার মধ্যে যে কি ঘুরছিল সেটা শুধু সেই জানতো। পরদিন রাত্রেবেলাতেই সোনিয়াকে জেল থেকে ছাড়িয়ে দেওয়া হয়। তখন জেলের বাহিরে দাঁড়িয়ে প্রিন্স ওকে বলে, এতদিনে তুমি তো আমার সবকিছু জেনে গেছো, আমার সম্পর্কে যা যা শুনেছো তুমি সবকিছুই সত্য। এখানে 2টা গাড়ি রাখা আছে, একটাতে করে আমি যাব। যদি তুমি আমার সাথে যেতে চাও তাহলে আমার গাড়িটাতে এসে উঠবে, আর যদি তুমি আলাদা হয়ে যেতে চাও তাহলে অন্য গাড়িটাতে গিয়ে উঠবে। সেই গাড়িটাতে একটা ফ্ল্যাটের চাবি এবং ব্যাংকের চেকও রাখা আছে। তুমি যদি আমাকে ছেড়ে যেতেও চাও তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে তোমার একদমই চিন্তা করতে হবে না। তখন দেখা যায় সোনিয়া গিয়ে ওই অন্য গাড়িটাতে ওঠে। কিছুক্ষণ পরে অবশ্য আবার সেই গাড়িতেই এসে উঠে যেটাতে প্রিন্স ছিল, আর বলে আমাকে এবং ভাবিকে যারা জেলে পাঠিয়েছিল তাদেরকে কিন্তু শাস্তি দিতেই হবে তোমার। তখন প্রিন্স ভয়ঙ্কর একটা হাসি দেয়।
পরদিন সকালবেলাতে পাঠানের ওখানে বিশাল উৎসব হচ্ছিল, অনেক রান্নাবান্নাও করা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে প্রিন্সের গাড়ি। গাড়ির দরজাটা খোলার পরে দেখা যায় প্রিন্স সেখানে পিয়ানোর মতো কিছু একটা বাজাচ্ছিল। তারপর সেটা নিয়ে বাহিরে আসে, আস্তে আস্তে আগাতে থাকে পাঠানের দিকে। কিছুক্ষণ পরেই ওই ফোল্ডিং জিনিসটা আনফোল্ড করে। আসলে এটা ছিল একটা হ্যাভি মেশিন গান। এটা দিয়ে গুলি করতে থাকে প্রিন্স। এটা দিয়ে মিনিটে যেন কয়েকশো গুলি বেরোচ্ছিল। বন্দুকের নলের অপর দিকে যারা ছিল, পাঠানের লোকেরা তো একদম মরেই পড়ছিল। ওরা না সামনে আসতে পারছিল না পালাতে পারছিল। কিন্তু কোনো মতে অবশ্য সেখান থেকে পাঠান এবং তার কয়েকটা লোক পালিয়ে যায়। ওরা সেখান থেকে সরাসরি চলে আসে এক পলিটিশিয়ানের কাছে, সেখান থেকে ওদের সাহায্য চায়। তখন ওরা বলে এখানে আপনি সেফ থাকবেন, কিন্তু প্রিন্সে তো এখন অনেক ক্ষমতাধর হয়ে গেছে, ওর কিছু করতে একটু সময় লাগবে। কিন্তু এই কথাগুলো শুনে অনেক রাগান্বিত হয়ে যায় পাঠান, কারণ কারো থেকে এতদিনের না শোনার অভ্যাস তোর নেই। তারপরেও এখন তো সে নিরুপায়, এর জন্য অনেকখানি চিল্লাচিল্লি যদিও করে, তারপরে ওদের সিদ্ধান্তটা মেনেই নেয়। এটুকু বলেই গল্পটা শেষ করে ভুট্টো। আসলে এভাবেই সাধারণ এক ইব্রাহিম হয়ে উঠেছিল প্রিন্স। প্রিন্সের এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য মিনহাসকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। সে আবার তার সবচাইতে ভালো স্টুডেন্ট জুলফিকারকে এই কেসটা সঁপে দেয়। তারপর ওকে বলে প্রিন্স তো আসলে তোমার ভাই, তাহলে ওর উপরে কি তুমি অ্যাকশন নিতে পারবে? জুলফিকার জানায় স্যার, সন্ত্রাসীরা কারো ভাই হয় না, আর আমার ভাই ছিল ইব্রাহিম, প্রিন্স আমার কোনো ভাইটাই হয় না। তখন মিনহাস ওর থেকে জানতে চায়, আচ্ছা একটা কথা বলো তো, ইব্রাহিমের এই যাত্রা শুরু হয়েছিল কবে থেকে? তখন জুলফিকার বলে ছোটবেলা থেকে প্রিন্স একটা মেয়েকে খুব ভালোবাসত, মেয়েটাও ওকে ভালোবাসত। কিন্তু আমাদের গ্রামের এক প্রভাবশালীর ছেলে প্রেম প্রস্তাব দেয় সেই মেয়েটাকে। মেয়েটা রাজি না হওয়াতে ওর উপরে অ্যাসিড নিক্ষেপ করে সেই ছেলেটা। এরপরে মেয়েটা নিজে নিজেই মারা যায়, কারণ তার মুখের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। এই ব্যাপারটা অনেকটাই নাড়া দিয়েছিল ইব্রাহিমকে, আর দিনে দুপুরে সেই ছেলেটাকে ঝুড়িয়ে এসে মেরে ফেলেছিল। তারপর পালিয়ে চলে এসেছিল ঢাকায়। ওরা কথোপকথন শেষ করার পরেই দেখা যায় সেখানে দিলরুবাকে ধরে আনা হয়। তখন মিনহাজ ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, প্রিন্সকে তুমি চেনো? দিলরুবা বলে, প্রিন্সকে কেই বা না চেনে, টিভি বা পত্রিকা যাই খোলা যায় শুধু তো তারই নিউজ। কিন্তু মিনহাজ বলে যে না, ওভাবে না, তুমি পার্সোনালি ওকে চেনো কিনা? তবে দিলরুবা জানায় যে না, ওনাকে আমি পার্সোনালি কিভাবে চিনবো। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। ওই সময়টা দিলরুবা অলরেডি নায়িকা হয়ে গিয়েছিল। একদিন ওর ম্যানেজার ওকে ডেকে নিয়ে আসে একটা জায়গায়, বলে আমাদের আগামী কয়েকটা সিনেমার প্রডিউসার আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চায়। তখন দিলরুবাও যায় সেখানে, গিয়েই দেখতে পায় এটা তো ইব্রাহিম। এখানে ওরা দুজন দুজনকে দেখে পুরোই ইমোশনাল হয়ে যায়। অনেক দিন পরে একে অপরকে দেখলো, এতদিনে ভেতরে থাকা ভালোবাসা যেন আবার উপচে বেরিয়ে আসতে থাকে। এখান থেকে চলে যাওয়ার সময় প্রিন্সকে দিলরুবা তার জন্মদিনের জন্য ইনভাইট করে তার বাড়িতে আসার জন্য আগামীকালকে সন্ধ্যাবেলাতে। এজন্য পরদিন সন্ধ্যাবেলাতেই প্রিন্স চলে আসে দিলরুবার বাড়িতে। এসে দেখতে পায় গোটা বাড়ি একদম ফাঁকা, কেউ নেই, আর শুধু ক্যান্ডেলগুলো জ্বলছিল এক এক জায়গায়। কিছুক্ষণ এভাবে ঘোরাঘুরি করার পরে হঠাৎ করে দিলরুবা পেছন থেকে এসে জড়িয়ে ধরে প্রিন্সকে। তারপর ওরা দুজনে আস্তে আস্তে রোমান্টিক হতে থাকে। কিন্তু হঠাৎ করে প্রিন্সের মাথায় কি যেন একটা চিন্তা আসে, আর রোমান্টিক হয় না সে। তখন বলে অনেক দেরি হয়ে গেছে। এটা বলেই সেখান থেকে বেরিয়ে যায় প্রিন্স। এখানে যে কি ঘটে গেল এটার আগামাথা কিছুই বুঝতে পারে না দিলরুবা। এখন গোটা ঢাকা শহরই প্রিন্সের হয়ে গেছে, সব জায়গাতেই শুধু তারই গুণগান। কিছুদিনের মধ্যেই দেখা যায় একটা রাজনৈতিক দলের কয়েকজন লোক আসে প্রিন্সের সাথে দেখা করার জন্য, আর ওদেরকে একটু সাপোর্ট দিতে বলে। তাহলেই পরের 5 বছর প্রিন্স যা ইচ্ছা তাই করতে পারবে, ওর নামে কোনো কেস হবে না। সাথে নির্বাচনের আগে প্রিন্সের যত টাকা প্রয়োজন সেগুলো ওরা দিতে চায়। এত ভালো একটা অফার পেয়ে প্রিন্স আর না করতেই পারে না। এরপর ওদের দলের হয়ে নির্বাচনী প্রচারণা চালায়। তারপর ভোটের সময় ভোট কেন্দ্র দখল করে ওদের নির্বাচনে জিতিয়েও দেয়। প্রথম কিছুদিন ভালোই সম্পর্ক ছিল ওদের মধ্যে, কিন্তু তারপরে সব এলাকার কমিশনারেরা প্রিন্সের লোকদের উপরে এটা ওটা চাপিয়ে দিতে থাকে। এ ব্যাপারে সেই পার্টির লোকজনেরা কোনো পদক্ষেপই নিচ্ছিল না। এজন্য প্রিন্স চলে আসে ওদের সাথে দেখা করার জন্য। কিন্তু নির্বাচনের আগে তারা যে কথাগুলো বলেছিল এখন তো সেগুলো একদম স্বীকারই করতে চাইছিল না। তখন প্রিন্স খেয়াল করে দেখতে পায় ওখানেই বসে আছে পাঠান। এটাতে প্রিন্সের আর বুঝতে বাকি থাকে না যে কেন ওরা পোল্টি নিয়েছে। তারপর সেখান থেকে অনেক রাগান্বিত হয়ে চলে যায় প্রিন্স, আর বলে এক মাকে কিন্তু শীত যায় না। তারপরে ওদের দলের বিভিন্ন নেতাকর্মীদেরকে মারতে থাকে প্রিন্সের লোকজনেরা। এই ব্যাপার স্যাপার একদমই তছনছ অবস্থা হয়ে যায় সেই পার্টির। কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর তিনি সিদ্ধান্ত নেন যে প্রিন্সকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এর জন্য বড় মাপের একটা ফোর্স বানায়, যেটার আসলে লিড করছিল মিনহাজ এবং জুলফিকার। ওরা প্রিন্সের লোকজনকে ধরতে শুরু করে, এক এক করে প্রিন্সের অনেক লোককে ধরে ফেলে। প্রিন্সের পুরো গ্যাংয়েরই 12টা বাজিয়ে দেয়। এর মধ্যে দেখা যায় বাড়িতে বসে একদিন মান্নান, সোনিয়া এবং ভাবি একসাথে বসে টিভি দেখছিল। টিভিতে দিলরুবার একটা গান চলছিল। সেটা দেখে মান্নান বলে নায়িকাটা টিভির পর্দায় যতটা সুন্দর আসলে কিন্তু অতটা সুন্দর নয়।
এটা শুনে সোনিয়া বলে, কেন, তুমি কি করে বুঝলা? ওকে কি তুমি সামনাসামনি দেখেছো? মান্নান তখন মুখ ফসকে বলে ফেলে যে হ্যাঁ, ভাইয়ের কাছে তো মাঝে মধ্যে আসে দিলরুবা ম্যাম। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় সোনিয়া। ওর আর বুঝতে বাকি থাকে না যে কেন প্রিন্স ওর কাছে আর ঠিকঠাক মতো আসে না। তখন অনেক রাগান্বিত হয়ে সোনিয়া প্রিন্সকে গিয়ে জিজ্ঞেস করে এই ব্যাপারটা। তবে প্রিন্স তেমন কিছুই বলে না, আর জানায় আমি ওকে আগের থেকেই চিনি, কিন্তু ওর আর আমার মধ্যে প্রেমের সম্পর্ক বা কোনো খারাপ সম্পর্কই নেই। কিন্তু তারপরে ওর কোনো কথাই যেন বিশ্বাস করতে চাইছিল না সোনিয়া। এদিকে পুলিশরা প্রিন্সের খুব বাজে অবস্থা করে ফেলেছিল। ঠিক এ কারণে ওরা সবাই মিলে একটা মিটিং করতে থাকে যে কি করা যায় এখন পুলিশদের। মিটিংটার মধ্যেই সেখানে হামলা করে দেয় পুলিশ। ওখানেও প্রিন্সের অনেক লোকজনই মারা যায়, আবার প্রিন্স অনেক পুলিশকে মেরে ফেলে। তারপর প্রিন্স যখন বের হতে যাবে ঠিক তখনই ওর সামনাসামনি হয় জুলফিকারের, কিন্তু নিজের ভাই হওয়াতে প্রিন্সকে মারতে পারে না সে। সেখান থেকে প্রিন্স গাড়ি নিয়ে পালিয়ে যায়। ওর পেছনে অনেকগুলো গাড়ি নিয়ে তাড়া করতে থাকে পুলিশরা। এরকম করতে করতে একসময় শুনশান একটা রাস্তার মধ্যে গিয়ে গাড়িটা থামায় প্রিন্স। ওর দুদিকে পুলিশের অনেকগুলো গাড়ি। সেখান থেকে অনেকগুলো পুলিশ বের হয়ে বন্দুক তাক করে প্রিন্সের দিকে। তখনই প্রিন্স তার সেই হেভি মেশিন গানটা বের করে এবং গুলিবর্ষণ করতে থাকে সেই পুলিশদের ওপর। কিছুক্ষণের মধ্যেই ওখানে থাকা প্রায় সকল পুলিশকেই মেরে ফেলে এবং কিছু পুলিশকে আহতও করে। এমনকি ওদের গাড়িগুলো সব একদম ধ্বংস করে ফেলে। এরপর প্রিন্স সরাসরি চলে আসে বাড়িতে। তারপর হঠাৎ করে প্রিন্সকে সোনিয়া আবার ওই একই প্রশ্নই করতে থাকে যে দিলরুবা তোমার কে হয়? প্রিন্স তখন বলে আমি তো তোমাকে অনেকবারই বলেছি। কিন্তু ওর এই উত্তরটা একদমই ভালো লাগে না সোনিয়ার, আর প্রিন্সের দিকে বন্দুক তাক করে বসে। এটা দেখে খানিকটা শক খেয়ে যায় প্রিন্স। ওই সময়টা আবার মান্নান ওখানেই উপস্থিত ছিল। তখন মান্নান সোনিয়ার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় আর বলে ভাবি এগুলো আপনি কি করছেন? এরপর আচমকাই মান্নান ওই বন্দুকটা প্রিন্সের দিকে তাক করে। এটা দেখে অবাক হয়ে যায় প্রিন্স। আসলে মান্নানকে অনেক আগেই টাকার লোভ দেখিয়ে পাঠান কিনে নিয়েছিল, আর গোপালের সঙ্গে যা হয়েছিল সেটার সঙ্গেও জড়িত ছিল মান্নান। আর এখন প্রিন্সের দলের লোকদের যে বাজে অবস্থা এটার জন্যও দায়ী মান্নান, কারণ সে সমস্ত ইনফরমেশন পাঠানকে দিয়ে দিত। সে প্রিন্সকে গুলি করতে যাবে ঠিক তখনই পেছন থেকে ওকে গুলি করে দেয় ভাবি। ওর স্বামীর হত্যার বদলা নিয়ে নিল। এই ব্যাপারগুলো চলতে থাকলে ততক্ষণে এই পুরো বাড়িটাই ঘিরে ফেলে পুলিশ। তখন ভাবি এবং সোনিয়াকে পেছনের দরজা দিয়ে বের করে দেয় প্রিন্স, আর বারবার একে ওকে ফোন দিয়ে কি যেন বলতে থাকে। তারপর সিঁড়ির উপরে গিয়ে খুব সুন্দর করেই বসে পড়ে। অনেক পুলিশ চলে আসে ওর ঘরের মধ্যে। ওকে ধরতে যাবে ঠিক তখনই ওদের মেইন অফিসারটার কাছে একটা কল আসে। হাই কমান্ড থেকে জানানো হয় প্রিন্সকে যেন না ধরা হয়। তখন ওকে না ধরেই চলে যেতে হয় ওদেরকে। আসলে এটা ছিল সেই এমপিটারই চাল। তারপর সেখান থেকে প্রিন্স সরাসরি চলে আসে তার মায়ের কাছে। ওই যে অনেক দিন আগে সে বাড়ি থেকে পালিয়ে এসেছিল, তারপর আর কখনো বাড়িতে ফিরে যায়নি, বা মায়ের সঙ্গে ওর কখনো দেখাও হয়নি। এবার গিয়ে প্রিন্স মায়ের পা জড়িয়ে ধরে বলে আমি এসব বাজে কাজ সব কিছু ছেড়ে দেব, আর এখন থেকে তোমার সাথেই থাকতে চাই। তারপর মাকে একটা গাড়িতে করে নিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে রাস্তার মধ্যে ওর গাড়িটা আটকায় পুলিশ। এবার জুলফিকার এসেছে ওকে ধরার জন্য। তারপর ওকে হ্যান্ডকাপও করিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে সেখানে মিনহাস চলে আসে। তখন প্রিন্সকে ওর হাতে তুলে দেয়। মিনহাস ওকে গাড়ি করে নিয়ে চলে যায়। আর জুলফিকার তার মাকে বোঝায় যে সন্ত্রাসী তোমার ছেলে হয় না মা। যেদিন একটা খুন করে ইব্রাহিম বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সেদিনই মারা গেছে তোমার ছেলে এবং আমার ভাই। এদিকে মিনহাস যখন গাড়ি করে প্রিন্সকে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে, প্রিন্সকে এনকাউন্টার করার অর্ডার। তখন গাড়িটা ঘুরিয়ে শুনশান একটা জায়গায় নিয়ে আসে। প্রিন্সকে গুলি করে। প্রিন্স সোজা গিয়ে নদীর মধ্যে পড়ে। এদিকে প্রচণ্ড কান্না করছিল মা, সোনিয়া এবং দিলরুবা। আসলে ওরা সবাই প্রিন্সকে খুবই বেশি ভালোবাসত। এরপর কেটে যায় কিছুদিন। রাজস্থানের একটা মরুভূমি। দেখা যায় সেখানে ঘুরতে আসা কিছু মানুষকে অ্যাটাক করে একটা দস্যু দল, আর তার মধ্যেই দেখা যায় প্রিন্সকেও। আসলে সেদিনকে প্রিন্সকে মেরে ফেলেনি মিনহাস। ওর কাছে যেই কলটা এসেছিল সেটা ছিল আসলে ফেক এনকাউন্টার করার, যেন প্রিন্স বেঁচে থাকতে পারে। এখানে মরুভূমির মধ্যে রামদাহাতে সবাইকে কচুকাটা করছিল প্রিন্স। এই দৃশ্যটা অবশ্য দেখার মতো ছিল। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।